অনলাইন ক্লাস এর পক্ষ থেকে আমি মোহাম্মদ নাজমুল ইসলাম, প্রভাষক পদার্থবিদ্যা, তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়ে আমরা কি করব? আজকে হাইগেন্সের নীতি নিয়ে আলোচনা করব। হাইগেন্সের নীতি পড়ার আগে আমাদের খেয়াল রাখতে হবে তরঙ্গ মুখ জিনিসটা কী। তরঙ্গ মুখ বলতে আমরা কি বুঝি? তরঙ্গ মুখ বলতে আমরা বুঝি যে সমদশা সম্পন্ন কণাগুলোর আলোড়নের গতিপথকে আমরা বলবো তরঙ্গ মুখ। আমি আবারও বলছি, সমদশা সম্পন্ন কণাগুলোর আলোড়নের গতিপথকে আমরা কি বলবো? তরঙ্গ মুখ বলবো। আমরা একটা স্থির পানিতে যখন ঢিল মারব তখন আমরা দেখব সেই ঢিল এবং পানিতলের স্পর্শবিন্দু হতে একটা নির্দিষ্ট দূরত্বে তোমার কি হচ্ছে, যে আলোড়ন সৃষ্টি হচ্ছে। যদি আমরা খেয়াল করি, এই বোর্ডটাকে যদি আমরা স্থির পানি হিসেবে বিবেচনা করে থাকি, তাহলে ঢিল যখন ছুড়ব, ঢিলটা যখন এখানে পড়বে, এই ঢিল এবং পানিতলের স্পর্শবিন্দু হতে একটা নির্দিষ্ট দূরত্বে আমরা কি পাবো? আমরা এরকম একটা আলোড়ন আমরা দেখতে পাবো। এই আলোড়নটাকে আমরা বলতে পারি কি? তরঙ্গ মুখ। এখানে কি আছে? কণাগুলো অসংখ্য কণাগুলো এখানে আছে, এখানে অসংখ্য কণা এখানে আছে। আমি এখানে বোঝার সুবিধার্থে আমি চারটি কণা এখানে কি করেছি? আমি প্রদর্শন করেছি। তাহলে খেয়াল করো যে যখন এই আলোড়নগুলো সামনের দিকে অগ্রসর হবে, তাহলে কি হবে? যে দেখতে এরকম মনে হবে, এবং একটা নির্দিষ্ট দূরত্বে বা অসীম দূরত্বে এই কণাগুলোর চেহারা কেমন হবে? এরকম হবে। তাহলে খেয়াল করো এখানে যে এই যে আলোড়নটা এই উৎসের সাপেক্ষে হচ্ছে, তাহলে উৎসের নিকটবর্তী অঞ্চলে এই আলোড়নটা হবে কি? আমার গোলীয়। আর উৎস থেকে দূরবর্তী অঞ্চলে এই আলোড়নটা কি হবে? আমার সমতলীয়। আচ্ছা, আরেকটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, এই উৎসবিন্দু এবং এই যে তরঙ্গ মুখ, এর যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? এই দূরত্বটাকে প্রকাশ করব আমরা সিটি দিয়ে। আমরা জানি উৎস থেকে তরঙ্গ সমবেগে সামনের দিকে অগ্রসর হয়। তাহলে আমরা এখানেও বলতে পারি এখান থেকে এটা দূরত্ব কত হবে? এখান থেকে এটাও দূরত্ব হবে আমার সিটি। এখান থেকে এটা দূরত্ব হবে কি? আমার সিটি। যদি আমরা অসীমের ক্ষেত্রে কল্পনা করি, তাহলে এখানেও কি হবে? দূরত্বটা কি হবে? আমার সিটি। ঠিক আছে, সিটি। আচ্ছা, এখন দেখো আমরা হাইগেন্সের সূত্রটা আমরা পড়ব, হাইগেন্সের নীতিটা আমরা পড়ব। সে জিনিসটা কি বলছে? তরঙ্গ মুখের প্রত্যেকটি বিন্দু একটি বিন্দু উৎস বা গৌণ বিন্দু হিসেবে বিবেচিত হবে। এই বিন্দুগুলোকে কেন্দ্র করে তরঙ্গের মূল দূরত্ব নিয়ে যদি আমরা বৃত্তচাপ অঙ্কন করি, সেই বৃত্তচাপের সাধারণ স্পর্শটাই হবে কি? আমার নতুন কি হবে? তরঙ্গ মুখ। তাহলে এই ক্ষেত্রে তুমি খেয়াল করো, আমি যদি কি করি, এই বিন্দুকে কেন্দ্র করে এর সমান যদি কি নেই ব্যাসার্ধ নিয়ে যদি এখানে বৃত্তচাপ আঁকি, তাহলে বৃত্তচাপ আঁকার পরে এই যে সাধারণ স্পর্শক, আমার এই যে রেখাটা, আমার সাধারণ স্পর্শক রেখাটা, এই সাধারণ স্পর্শক রেখাটা হবে কি? আমার নতুন কি হবে? তরঙ্গ মুখ। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলবো? এটার সাপেক্ষে এটাকে আমরা কি বলবো? গৌণ তরঙ্গ মুখ। গৌণ তরঙ্গ মুখ। আর এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো মুখ্য তরঙ্গ মুখ। এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে? ঠিক একইভাবে যদি আমরা বলি, এটাকে আমরা এর সাপেক্ষে যদি তৈরি করে থাকি, তাহলে আমরা এটাকে বলবো গৌণ তরঙ্গ মুখ, আর আমরা এটাকে কি বলবো? মুখ্য তরঙ্গ মুখ। একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে যে উৎসের নিকটবর্তী অঞ্চলে তরঙ্গ মুখটা হবে গোলীয়, উৎস থেকে অসীম দূরত্বে বা দূরবর্তী অঞ্চলে তরঙ্গ মুখটা হবে আমার সমতলীয়। আচ্ছা, আমরা হাইগেন্সের নীতির সাহায্যে আলোর প্রতিফলন ও প্রতিসরণের সূত্রটা কি করতে পারি? বিশ্লেষণ করতে পারি। আমরা কি জানি আলোর প্রতিফলন এর সূত্র কয়টি? আমরা জানি আলোর প্রতিফলনের সূত্র হচ্ছে দুইটি। সেটা কি? যে প্রথম সূত্রটা হচ্ছে আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত বিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই প্রতিফলক তলে অবস্থান করে। এরপর দ্বিতীয় সূত্রটা আমরা বলতে পারি আপতন কোণ আর প্রতিফলন কোণ হচ্ছে কি? পরস্পর সমান। দেখি আমরা হাইগেন্সের নীতির সাহায্যে আমরা আলোর প্রতিফলনটা ব্যাখ্যা করতে পারি কিনা। তাহলে দেখো, প্রথমে আমি কি করব? প্রথমে আমি XY একটি প্রতিফলক তল বিবেচনা করব। কি বিবেচনা করব? আমি XY একটি প্রতিফলক তল বিবেচনা করব।
এই XY প্রতিফলক তলের উপর একটি সমতলীয় তরঙ্গ মুখ আমরা এখানে নিব, যে সমতলীয় তরঙ্গ মুখটা কি আছে XY প্রতিফলক তলের উপর এইভাবে আনত অবস্থায় আছে। আমি এই তরঙ্গ মুখটাকে প্রকাশ করব কি দিয়ে? এ বি দিয়ে। তাহলে আমরা বলতে পারি এ বি একটি তরঙ্গ মুখ যা XY তলের উপর কি হচ্ছে, যে আপতিত হচ্ছে। এরপর আমরা কি বলবো? এই তরঙ্গ মুখের উপরে আমরা লিখব দুইটি আলোক রশ্মি আমরা দেখাবো। এই একটা আলোক রশ্মি, এই একটা আলোক রশ্মি লম্বভাবে কি হচ্ছে? লম্বভাবে আপতিত হচ্ছে। আচ্ছা, এরপর আমরা খেয়াল করব যখন এই এ বি তরঙ্গ মুখটা XY তলে এই বিন্দুকে স্পর্শ করবে, ঠিক টি সময় পরে এই বি বিন্দু থেকে তোমার কি হবে? আলোক রশ্মিটা কি হবে? টি সময় পরে তোমার XY প্রতিফলক তলের কোথায় হবে? সি বিন্দুকে স্পর্শ করবে। ঠিক আছে, স্পর্শ করলো। তাহলে খেয়াল করো এখানে, এবার আমি কি করব? আমি এই বিন্দুকে কেন্দ্র করে এই বিসি এর সমান দূরত্ব নিয়ে আমি কি আঁকবো? এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব। কি আঁকবো? একটা বৃত্তচাপ অঙ্কন করব। এই বৃত্তচাপের সাধারণ স্পর্শক, আঁকবো আমি। এই বৃত্তচাপের সাধারণ স্পর্শক হলো এইটা, এই স্পর্শবিন্দু, আর আমি এই বিন্দু আমি কি করব? যোগ করে দিব। আমি যোগ করে দিলাম। তাহলে খেয়াল করো, তাহলে আমরা বলবো এই যে আমার রেখাটা, এই রেখাটা হবে কি? বিসি এর সমান হয়ে যাবে। তখন আমরা বলবো এই তোমার কি হচ্ছে? এই এডি রেখাটা কি হবে? এই আপতিত আলোক রশ্মির প্রতিফলিত রশ্মি হিসেবে বিবেচিত হবে। আচ্ছা, এবার আমি কি করব? যে এখানে এটাকে আমরা বলবো আপতন বিন্দু। আপতন বিন্দুতে আমি কি আঁকবো? আপতন বিন্দুতে আমি একটা অভিলম্ব আঁকবো। এই হলো অভিলম্ব, এটা হচ্ছে এন। আচ্ছা, আমি এই আলোক রশ্মিকে বলবো পি। পি এ একটি আলোক রশ্মি, আমি এটাকে বলবো কিউ। তাহলে কিউবি হচ্ছে কি? একটি আলোক রশ্মি। আচ্ছা, এবার তুমি খেয়াল করো যে এই আপতন বিন্দুতে আমি যে অভিলম্ব অঙ্কন করেছি, তাই না? তাহলে এই আপতিত রশ্মি অভিলম্বের সাথে কি কোণ উৎপন্ন করবে? এই আপতিত রশ্মি অভিলম্বের সাথে আপতন কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, তারপর আমরা যেহেতু বলেছি যে এই বিসিডি একটা অংশ হচ্ছে কি আমার এডি, তাহলে আমরা এটাকে কি বলবো? প্রতিফলিত রশ্মি। তো এই প্রতিফলিত রশ্মিটা কি করবে? এই প্রতিফলিত রশ্মিটা অবিলম্বের সাথে কি করবে? প্রতিফলন কোণ তৈরি করবে। আচ্ছা, এখন তুমি খেয়াল করো আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে কোণ পি এ এন ইকুয়াল টু আপতন কোণ আই। আমরা আপতন কোণকে কি দিয়ে প্রকাশ করব? আই দিয়ে প্রকাশ করব। এরপর আমরা কি লিখতে পারি? যে কোণ, খেয়াল করো, এন এ ডি, কোণ এন এ ডি, এটাকে আমরা কি বলবো? প্রতিফলন কোণ বলবো, যাকে আমরা আর দিয়ে প্রকাশ করলাম। আচ্ছা, এবার দেখো চিত্রানুযায়ী আমরা লিখতে পারি, চিত্রানুযায়ী আমরা কি পাচ্ছি? চিত্রানুযায়ী আমরা পাচ্ছি এখানে দেখো, আমরা বলবো যেহেতু পি এ আলোক রশ্মিটি এ বি তরঙ্গ মুখের উপর লম্বভাবে আপতিত হয়েছে, তাহলে আমরা বলতে পারি এখানে এইভাবে যে কোণ পি এ এন প্লাস কি বলতে পারি? কোণ আমরা বলতে পারি এখানে এন এ বি ইকুয়াল টু কত বলতে পারি? 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এই কোণ আর এই কোণের সমষ্টি কত হচ্ছে? আমার 90 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এরপর তুমি খেয়াল করো আমরা আবার বলতে পারি, তাহলে এটাকে আমি কি করলাম? 1 নং ইকুয়েশন দিলাম। এরপর দেখো আমি বলবো এখানে যে এন এ বি। আচ্ছা, তাহলে দেখো আমরা লিখবো কোণ এন এ বি প্লাস এন এ বি প্লাস কোণ কি লিখবো? বি এ সি, বি এ সি। তাহলে দেখো তুমি এখানে খেয়াল করো, যেহেতু আমরা বলতে পারি এই এনটা কি তোমার এসির উপর লম্ব, তাহলে এই কোণ আর এই কোণের সমষ্টিটা কত হচ্ছে আমার? কি হচ্ছে? এই কোণের সমষ্টি কত হচ্ছে আমার? 90 ডিগ্রি হচ্ছে, তাই না? 90 ডিগ্রি হচ্ছে। তাহলে খেয়াল করো এখানে 90 ডিগ্রি হচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? তাহলে আমরা যদি সমন্বয় করি,
সমন্বয় করলে আমরা কি লিখতে পারি? 1 ও 2 হতে আমরা কি পাই? 1 ও 2 হতে পাই। দেখো এখানে 90 ডিগ্রি আছে আমার, এখানে কি আছে আমার? 90 ডিগ্রি আছে। তাহলে আমি কি লিখতে পারি? কোণ PAN প্লাস কোণ NAB ইকুয়াল কোণ NAB প্লাস কোণ BAC। আচ্ছা, এবার যদি আমরা সমাধান করি তাহলে আমরা দেখব NAB আর NAB চলে যাবে। তাহলে আমরা পাচ্ছি কত? তাহলে আমরা পাচ্ছি এখানে কোণ PAN ইকুয়াল টু কোণ BAC পাচ্ছি আমরা। তাহলে দেখো কোণ PAN সমান আমরা কি লিখেছিলাম? আপতন কোণ I। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি এখানে কোণ BAC ইকুয়াল টু কোণ I। তাহলে এটাকে আমরা কি করলাম? এটাকে আমরা 3 নং সমীকরণ দিয়ে প্রকাশ করলাম। আচ্ছা, এবার খেয়াল করো, আমরা যদি এখানে আনতে চাই যে এবার আমরা লিখব যে দেখো আবার আমরা লিখব আবার কি লিখব? যে NAD কোণ NAD যোগ কোণ DAC এর সমষ্টি কত হবে? 90 ডিগ্রি। কারণ আমরা জানি যে কি এই আনটা কি হচ্ছে? AC এর উপর লম্ব হচ্ছে। তাহলে আমরা এখানে লিখতে পারি কোণ কি লিখতে পারি? কোণ NAD প্লাস কোণ DAC ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক একইভাবে লেখা যাবে। এখানে তুমি খেয়াল করো যে আমরা বলতে পারি যে যেহেতু আমার এই রেখাটা তোমার এই তরঙ্গমুখের উপর লম্ব, তাহলে এটা হবে কি আমার? এটা যদি হয় 90 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি এই দুই কোণের সমষ্টি কত হতে পারে? আমার 90 ডিগ্রি। তাহলে কত হবে? তাহলে আমরা জানি 3 কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। তাহলে দেখো আমরা এটাকে লিখতে পারি এইভাবে। দেখো তো লিখতে পারি কিনা? DAC প্লাস কোণ ACD সমান কত হবে? আমার 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা কি করি? আগের মতো যদি আমরা সমাধানটা করি তাহলে দেখতে পাচ্ছি কি আমরা এইটা চলে যাবে। আর আমরা পাচ্ছি এখানে কি? যে NAD মানে কত? NAD মানে তোমার কি কোণ? প্রতিফলন কোণ। তাহলে আমরা বলতে পারি এখানে সুতরাং কোণ ACD সমান কি হবে? তোমার প্রতিফলন কোণ তোমার হচ্ছে R। তাহলে এটাকে আমরা কত দিব? 4 নং সমীকরণ দ্বারা আমরা এটাকে প্রকাশ করব। আচ্ছা, তাহলে খেয়াল করো এবার আমরা কি করব? আমরা এবার এই ত্রিভুজ নিব ABC ও ত্রিভুজ ADC। যদি আমরা সর্বসম যদি বলি তাহলে শর্ত সাপেক্ষে আমরা জানি সর্বসম হয় দুইটা কোণ একটা বাহু সমান হলে, অথবা দুইটা বাহু একটা কোণ সমান হলে, তখন আমরা তাকে কি বলতে পারি? সর্বসম বলতে। তাহলে সর্বসম শর্তানুসারে আমরা বলতে পারি এরকম। দেখো যদি আমরা বলি ত্রিভুজ ABC ও ত্রিভুজ ADC সর্বসম হলে আমরা বলতে পারি, দেখো এখানে কোণ এখানে একটু খেয়াল করো, কোণ ABC ইকুয়াল কোণ ADC সমান কত লেখা যাবে? 90 ডিগ্রি লেখা যাবে। আর এখানে খেয়াল করো এই ABC ত্রিভুজ ABC ও ত্রিভুজ ADC, দেখো তুমি খেয়াল করো এখানে চিত্রের দিকে তাকাও, ত্রিভুজ ABC ও ত্রিভুজ ADC উভয় ত্রিভুজের সাধারণ বাহু হচ্ছে কি আমার? AC। তাহলে আমরা বলবো কি AC হলো কি? AC হলো কি? সাধারণ বাহু। ঠিক আছে, সাধারণ বাহু। যদি সাধারণ বাহু হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি সুতরাং কোণ কি লিখবো আমরা? এখানে খেয়াল করো কোণ তাহলে কি হবে? BAC। তাহলে আমরা কি লিখবো? কোণ BAC ইকুয়াল কি হবে? কোণ আমার ACD। কি হবে? কোণ ACD। খেয়াল করো কোণ BAC আমরা কি জানি? আমরা জানি কোণ BAC মানে আমরা জানি কি? I আপতন কোণ। আর ACD কি জানি? আমরা জানি হচ্ছে R। তাহলে আমরা লিখতে পারি তাহলে বা I ইকুয়াল টু R, অর্থাৎ আপতন কোণ আর প্রতিফলন কোণ হচ্ছে কি? পরস্পর সমান। তাহলে আমরা হাইগেন্সের নীতির সাহায্যে আমরা কি করতে পারি? প্রতিফলনের সূত্রটা আমরা কি করতে পারি? ব্যাখ্যা করতে পারি।
আচ্ছা, তাহলে এটাকে আমরা বলবো কি প্রতিফলনের কি হলো দ্বিতীয় সূত্র। আবার এখানে খেয়াল করো, চিত্রে খেয়াল করো তুমি, এখানে আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব এবং প্রতিফলিত রশ্মি কি হচ্ছে একই প্রতিফলক তলে অবস্থান করতেছে। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এখান থেকে প্রতিফলনের প্রথম সূত্রটাও কি করতে পারি, ব্যাখ্যা করতে পারি। তাহলে এইভাবে হাইগেন্সের নীতির সাহায্যে আমরা কি করতে পারি, প্রতিফলনের সূত্রটা কি করতে পারি, আমরা উপস্থাপন করতে পারি। আচ্ছা, এরপর আমরা কি করব, এরপর আমরা হাইগেন্সের নীতির সাহায্যে আমরা কি করতে পারি, এরপর আমরা হাইগেন্সের নীতির সাহায্যে আমরা কি করতে পারি, যে তোমার প্রতিসরণের সূত্রটাও ব্যাখ্যা করতে পারি। আচ্ছা, আমরা পরবর্তী ক্লাসে আমরা হাইগেন্সের নীতির সাহায্যে প্রতিসরণের সূত্র কীভাবে ব্যাখ্যা করা যায় সেটা আমরা শেখাবো। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো এবং মনোযোগ দিয়ে লেখাপড়া সম্পন্ন করো। সবাইকে ধন্যবাদ।